গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আদর্শ হিন্দু হোটেল। আজকে চতুর্থ পর্ব। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যায়? চাকরি গেল, তবু হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাইয়া কি হইবে? চাকরি খুঁজিতে হইবে তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকলে চলিবে না, চাকরি চলিয়া যাইবে এ কথা হাজারি ভাবে নাই। সত্য সত্যই চাকরি গেল শেষকালে। সে জানে রানাঘাটে কোনো হোটেলে তাহার চাকরি আর হইবে না। যদুবাবুর একবার তাহাকে হোটেলে লইতে চাইয়াছিলেন বটে, কিন্তু এখন চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে, কেহই তাহাকে চাকরি দেবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছটালাতে গিয়ে বসিবে, বসিয়া ভাবিবে। ভাবিবার অনেক কিছু আছে, কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাতে অবশ্যই স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2 টাকা বাড়ি পাঠাইতে হইবে। টেপির মুখে হয়তো তাহার মা 2টো ভাত দিতে পারিতেছে না। এ চিন্তা তাহার পক্ষে অসহ্য না। কালেই 2 টাকা পাঠাইব তাকে। মানি অর্ডার ফি আধুলিতে হইতবে, পুরো 2 টাকা বাড়িতে যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম গেল ভাঙিয়া, তবুও সে শুইয়া রহিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না, উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়া রহিল। ডাউন দার্জিলিং মেল আসিয়া চলিয়া গেল। বনগাঁ লাইনের ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে। প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার। একখানা গাড়ির ডাউন দিয়াছে আরংঘাটার দিকে, মুর্শিদাবাদ লালগোল প্যাসেঞ্জার। এই কোন দিক যাস রে তোরা? এই ওঠ, হট যা, ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায়ের চায়ের জল গরম করো আগে, বাজারে আজ কার পালা? হইচই, ঝাড়ু, বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন সুমুষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্ম খারাপ লোক নয়, কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক, তাহার সেই ভাগ্নিটিও বড় ভালো, সবাই ভালো লোক। রতনে সেই ভাগিনীর তাহার টেপির উপযুক্ত বর, দুজনের সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল। আকাশকুসুম, মিথ্যা আশা, টেপিকে খাওয়াইতে বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তোর বিয়ে। গত বছরে হাজারির বড় একটা অভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হবে পয়সা খরচ করিয়া, সেজন্য হাজারি চা খাওয়া ইচ্ছেকে দমন করিল। হঠাৎ তার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধ হয় কুসুম শুনে নাই। কে তাহাকে সে খবর দিবে? চা ওখানেই খাওয়া চলিতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শ করা দরকার। তাহার নিজের মাথায় কিছু আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই, অমন অসময়ে যে, এতদিন আসেননি কেন? চলো ভেতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। শুধু চা নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে। কুসুম বিস্ময়ের সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ, মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়া ছিল।
হাজারির সামনে মাটির উপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল এবং অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যি হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জেঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটি মিথ্যে কথা, তাই বলছি। আমি চুরি করতে পারি নে? কখনো না জেঠামশাই, আপনাকে আমি জানি নে, চিনি নে। তোমার মা এত বিশ্বাস আছে আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি মা ছিল, কুসুম সত্যি তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটাকে কি ভাবে লইবে। যদি বিশ্বাস করিয়া বসে যে সত্যি সে চোর, জগতে তা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে শুয়েছিলাম, যাব আর কোথায়, সেখান থেকে উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা, হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিলে লাগাতে তো হবে, বসে থাকলে তো আর চলবে না, সেটা বুঝতে পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে? চুরির অপবাদ উঠেছে যখন, তখন এখানকার কোনো হোটেল আর নেবে না। দেখি, একবার ভাবছি গুয়ারি যাই না কেন, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যা হয় হবে এখন। আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দিই, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি। এখানে দুটি ভাত চেপে চড়িয়ে খান। না মা, ওইসব হাঙ্গামার আর দরকার নেই, থাক। খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে দুটো কথা বসে কই। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করে গিয়েই, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে, একার বুদ্ধিতে কুলোয় না। তারপর বুড়ো হয়ে গেছি, বুঝতে তো পারছ। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ এখন হবে না? যদি খান তবে আমিও আজ সারাদিন দাঁতে কুটু কাটব না, বলে দিচ্ছি কিন্তু জ্যাঠামশাই। ওইসব শুনব না, আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান, আমিও আপনার প্রাসাদ দুটো পাই। মেয়ের বাড়িতে এসেছেন, যত গরবই হই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেব ভেবেছেন বুঝি? ভারী টানত মেয়ের উপর। অগত্যা হাজারি চূর্ণির ঘাটে স্নান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়াল ঘরের এক কোণায় ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুচিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বগ্ন দেখিয়া বলিল, হেতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাড়ি কাড়বেন? না, নতুন হাড়ির দরকার নেই, এতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়াল ঘরের দোরে আসিয়া উকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছা হাটা হাটবাজার, অন্য হাতে বড় একটা ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জেঠুমশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে? থাক, দিয়াছে। কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণটা কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর কবে হবে? কুসুম হাজারি তিরস্কারের কোনো জবাব দিল না। মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্নায় ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। আহারাদির পর হাজারি বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গতরাত্রে ভালো ঘুম হয় নাই। ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটে স্টেশনের বেঞ্চিতে শুয়ে, তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো, চা করে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলাপি আনাইয়া দিল। বলিলেও শোনে না, বলিল, এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এই সময় বেশ গরম জিলাপি ভাজে,
চায়ের সঙ্গে বেশ লাগবে, শুধু চা খাবেন? ইহার উপর আর কত অত্যাচার চলিতে পারে? আজও এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল চা খাইয়া আর একটু বেলা গেলেই এখান হইতে রওনা হইবে। কুসুম পান সাজাইয়া আনিয়া হাজারির সামনের মেঝেতে বসিল। তারপর এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গুয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি। সেখানে যদি না পান? তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতার যাতায়াতের অভ্যাস নেই, অত বড় শহরে থাকা অভ্যাস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শুনেন তো বলি। বলো না মা, কি বলবে? আমার সেই গয়না বাধা দিয়ে বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দেই, আপনি তাই নিয়ে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুলে দেখবেন কেমন পরে জমে গেছে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্করতীর হোটেলের পাশেই খুলুন। পদ্ম চোখ চটিয়ে মোড়ক। মেয়ের পরামর্শ শুনে জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এ বয়সে পরের চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার! এই অদ্ভুত মেয়ে কুসুম। মেয়েই বটে তাহার, কিন্তু তাহার হইবার নয়। নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে 5 জন 5 রকম বদনাম রটাবে উভয়ের নামে। তাহার উপকার করিয়া নিরাপরাধ কুসুম কলঙ্ক কুড়াইতে গেল কেন? ওই পদ্মধি 7 রকম রটাইয়া বেড়াইবে গাত্রদাহের জ্বালায়। তাছাড়া যদি লোকসানি হয়, ধরো, যদিও হাজারি দৃঢ় দৃষ্টি, সে হোটেল খুলিলে লোকসান হইবে না, তা হইলে কুসুমের টাকাগুলো মারা পড়বে। না, তার দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমার ওই টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে। উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকরি না জোটে তবে আপনি আমার কাছে ফিরে আসবেন আবার। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলিতে হবে। ওই টাকায় আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি তা ভাববেন না জ্যাঠামশাই, আমারও স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তো 2টা পয়সা পাবো আমিও। গরিব মেয়ের একটা উপকার করলেনই বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিলাম, তবে আজ আসি মা। এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন মেয়ের কথা। তুমি মনে রাখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি। দেখায় না তো বুড়োর মতো। বয়স হলেই হলো। হাসবেন আবার কিন্তু তাহলে। আচ্ছা মা। হাজারি পুটলি লইয়া বাড়ির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটাপথে চাকদারের দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে গিয়ে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাইতে ইচ্ছে ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যায় অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইয়াছে। হাজারে জিজ্ঞেস করিয়া জানিল, সম্মুখে পূর্ণিমার কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে উহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ লইল। রাত্রে আহারাদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর। জাতিতে সুবর্ণ বণিক। মনোহারী দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারির পরিচয় পাইয়া ধর্মশায় প্রস্তাব করিল, মেলায় কয়দিন তাহাদের বেচাকেনা লইয়া ব্যস্ত থাকিবে। এই কয়দিন হাজারে যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়েকদিনের মজুরি স্বরূপ 2 টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি। একখানি তার নিজের, অপর 2খানি তাহার জামাই এবং ভাতৃপুত্রের। কম মাহিনার যে উস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারির প্রথম দিনের রন্ধনে তাহার সপ্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি।
মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারি দেখিল রান্নার চেয়ে অধিকতর লাভের একটা ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙ্গারার দোকান খুলিয়া বসিল ধর্মহাশয়ের এক পাশে। বিনামূল্যে কচুরি খাইবার লোভে ধর্মহাশয় কোনো আপত্তি করিলেন না। কদিন দোকানে অসম্ভব রকম বিক্রি হইল। মূলধন যা ছিল আগের সেই 2 টাকার শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাজারি ধর্মহাশয়ের তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিনের সন্ধ্যাবেলায় দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর্মহাশয় তহবিলের দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ হইয়া দাঁড়াইয়াছে। ইহার উপর ধর্মহাশয়ের রান্নার মজুরির 2 টাকা লইয়া মোট হইল 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুরমশাই, আপনার রান্না যে এত চমৎকার তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম দাগে কাজে লাগলুম তখন ভাবিনি। আমি বড় লোক নই, বাড়িতে বেরাই রাঁধে, না হলে আপনাকে আমি ছাড়তাম না কিছুতেই। বাড়িতে 10 টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারের ভাবনা সম্বন্ধে মাস খানিকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটিয়া যাইবে। কালীগঞ্জ হইতে যশোর যাইবার পাকা রাস্তা বহিয়া হাজারি আবার পথ ধরিল। এই পথের দুধারে বনজঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল, ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হইয়া যাওয়াতে অনাবাদী মাঠ এবং বিধ্বস্ত পুরাতন গ্রামগুলো বন জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা গ্রামের তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষাদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞেস করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া, বেশিরভাগ গোয়ালদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমে যে খড়ের বড় 8 চালা ঘরখানা দেখিল তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাউকে দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলো বলদ গরু বিচালে জব খাইতেছে। একটি ছোট্ট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খোকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়াই বাড়ির ভিতর ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করার পর বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জল চৌকি এবং 1 বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়াল ঘরের এক পাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও তাহাকে সেদিন গোয়াল ঘরেই রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে, বোধহয় সেজন্যই ইহারা গোয়াল শুনিয়া হাজারি ইহাদের বাড়িতে আসিয়াছিল। মনের মধ্যে কোনো গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়াল ঘরের দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধ ঘুমটা দিয়া গোয়াল ঘরে ঢুকিয়া এক চুপচি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলো সদ্য জল হইতে ধুইয়া আনা, চুবড়ি দিয়া জল ঝরিয়া গোয়াল ঘরের মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা এসো, কি হতে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বলিল, চাপানোটে শাক এখানে রাখি। বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটা কত কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাদিতে ছিল বোধ হয়। হাজারিকে বলিল, কাঁঠাল বিচি খান? খাই মা, কিন্তু ওগুলো কুটে দেবে? আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুড়িয়া দিয়া একখানা বটি লইয়া আসিল এবং বিচিগুলো কুটিতে আরম্ভ করিল।
হাজারীর মন তিষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলল, আপনার গায়ে আমি কত গিয়েছি? হাজারি অবাক হয়ে বলিল, আমার গা কোথায় তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসেমশাই। ও, তুমি জীবনের ভাইজি? তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পর আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? হ্যাঁ, সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি। কুসুম আমার আর একটা মেয়ে। বউটি বিচি কোঠা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতে প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রীর সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়াইয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমশাইয়ের গায়ের মানুষ উনি। তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানাইল। বেশ মা, বেশ, আসবো, যাব। আমার আর একটা মেয়ে হলো, তার সঙ্গে দেখাশোনা করে যাব। ভালোই হলো। বউটি সলজ্জ ভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখানে। না মা, আমার থাকা হবে না। না, তা হবে না। যান দেখি কেমন করে যাবেন, আমি জোর করতে পারিনি বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারি স্বভাব দুর্বল মন, সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল। ডাল নামায়া চড়চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিয়া লোভ সংবরণ করিতে পারিল না। রান্না করতে পারি মা, তোমার কাছে গোমর করে বেলছি নে। অমন রান্না রানাঘাটে কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর করিতে পারবে না। হয় না হয় মা, এই তোমাদের এখানে যে চড়চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাওয়াইয়া দেখাইব। আমি জোর করে বলতে পারি, এরকম চড়চড়ি এখনো কখনো খাওনি, আর কখনো খাবেও না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারির দিকে চাহিয়া কথা শুনতেছিল। বলিল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে ওটা খুড়োমশাই। একদিনে কম্ম নয় সে, সেখানেও শিখে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেয়া আমার ইচ্ছে নয় মা, এ শেখা এক আধ দিনে কখনো হয় না। তা আপনি যদি অমন রাঁধুনি, আপনি আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে? অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্র করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস্ত ফুরি এসেছে কি না? ক টাকা লাগবে বলুন? কেন, তুমি দেবে নাকি? যদি দেই? সে আমি নিতে পারিনি, কুসুম দিতে চেয়েছিল, কিন্তু তা আমি কেন নেব? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙ্গের আধুলি পুঁজি করে রেখেছ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনে। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জো নেই। একটার কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, ননদার জাল ভালো লোক নয়, এক্ষুনি যদি টের পাই নিয়ে নেবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি শোধ দেবেন কত করে বলুন? এই কুশিদ লোভী সরলা মেয়েটির প্রতি হাজারির প্রৌঢ় মন করুণায় এবং মমতায় গলিয়া গেল। সে আরো খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা, আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি একবার চলে? আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি। চিনলেই হলো, একটা লেখাপড়া করে নেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে 80 টাকা, সবই দিতে পারি আপনাকে যদি নেন। সুদ কত দেবেন তা বলুন। কত করে চাও? আপনি যা দেবেন। টাকায় 2 পয়সা করে রেট, আপনি 1 পয়সা করে দেবেন, কেমন?
আপনার পায়ে পড়ি খুড়োমশাই, টাকাগুলো আলাদা আমার তোরঙ্গে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলো খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব? কে নিয়ে নেয় আর দেবে না? কই, লেখাপড়ার কথা বললেন না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নেবেও? আপনি যা চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। এরা লেখাপড়ার কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি এক ঘটিক দুধ আনিয়া বলিল, এই উনুনটা পেরে দুটুকু জাল দিয়ে খেতে বসুন, বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারির কথা মিথ্যে নয়। গোয়ালাবাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তাহা শুনেও নাই। বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারি যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছে ছিল আর একবার বউটির সঙ্গে দেখা করা। পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই, সে জানে, বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে। মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহার সরলতার জন্য, এবং বোধ হয় টাকা করি সম্বন্ধে কথাটা আর একবার বলিতে তাহার ইচ্ছে হইতেছিল। সে জন্য ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে। কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয়, তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে। ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া তাহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারি এসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বড় গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া রাখিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেদিকে কেউ থাকিলে তাহাকে দেখা যায় না। পুকুরের পাড় ছড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুল গাছের ছায়ায় দাঁড়াইয়া আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ মা, যাই। তুমি এখানে দাঁড়িয়ে? আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি। দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্নার চটচটি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই। আমরাও তো রাঁধি, রান্নার ভালো মন্দ বুঝি, অমন রান্না কখনো খাইনি। আর একটা কথা হচ্ছে, আমার টাকাটা কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো, মেয়েরা শ্বশুরবাড়ির লোকদের চেয়ে বাপের বাড়ির লোকদের বেশি বিশ্বাস করে। এদের হাতে ও টাকা পড়লে দুদিনে উড়ে যাবে। টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না, কিন্তু আবার আমি এই পথে আসবো, তোমার সঙ্গে দেখা করব, তখন হয়তো টাকার দরকার হবে। টাকা তখন হয়তো নিতে হবে। কতদিনের মধ্যে আসবেন? তা বলতে পারি নে, ধরো 2 মাস। পুজোর পরে কার্তিক অঘ্রাণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল তাহলে? ঠিক রইল। এসো এসো, লক্ষ্মী ছোট মা আমার, সাবিত্রীর সমান হও, আশীর্বাদ করি তোমার বারবারন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে। হাজারি আবার পথ চলিতে লাগিল। গোয়ালাবাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বউটি তো বিশেষ করিয়া, কিন্তু থাকিবার উপায় নাই। একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে, নির্বোধ হয়তো, কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবু ভালো মেয়ে। পথের দুধারে বনজঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিয়াছে। নদীর পথ নদিয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছেছে, এই বন ক্রমশ বাড়িয়াছে। স্থানে স্থানে বনজঙ্গল এত ঘন যে হাজারির ভয় করিতে লাগিল। দিন মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয়। লোকের বসতি এসব স্থানে বেশি নাই, ভয় করিবারই কথা। সন্ধ্যার পূর্বে বেলের বাজারে আসিয়া পৌঁছিল। আগে যখন রেল হয় নাই, তখন বেলে বাজার খুব বড় ছিল। হাজারি শুনিয়াছে তাহার গ্রামের বৃদ্ধ লোকদের মুখে, এখনো পূর্ব অঞ্চল হইতে চাকদহের গঙ্গায় সাবদহ করিতে আসে বহু লোক। তাহাদের জন্যই বেলের বাজার এখনো টিকিয়া আছে। হাজারি বেলে বাজারে দেখিয়া খুশি হইল এবং আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল। ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে, কখনো দেখে নাই। চমৎকার জায়গাটা বটে।
এই তাহলে বেলে বাজার। তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল। তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পরে সব লইয়া চাকদহে এই পথ বহিয়া আসিতে আসিতে বেলে বাজারের কাছে ভৌতিক ব্যাপারের সম্মুখীন হয়। এ গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখেই 2-3 বার শুনিয়াছে সে। হাজারি ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলো দেখিতে লাগিল। সর্বশুদ্ধ নাখানা দোকান, ইহার মধ্যে চাল ডাল, মুদিখানার দোকান, কাপড়ের দোকান সব। একজন দোকানদারকে বলিল, একটু তামাক খাওয়াতে পারেন মশাই? আপনারা? ব্রাহ্মণ। প্রণাম হয় ঠাকুর মশাই, আসুন। কোথায় যাওয়া হবে? বন, ওরে বামনের হোক্কতে জল ফিরিতে নিয়ে আয়। দোকানখানি কিসের তাহা হাজারি বুঝিতে পারিল না। এক পাশে চিটাগুড়ের ক্যানাস্ত্রা চাল পর্যন্ত একটার গায়ে আরেকটা উঁচু করিয়া সাজানো আছে, আর এক পাশে বড় বড় বস্তা। দোকানদার বৃদ্ধ, বয়স 65 হইতে 70 হইবে, রোগা একহারা চেহারা, গলায় মালা। নিন ঠাকুর মশাই, তামাক ইচ্ছে করুন। কোথায় যাওয়া হবে? যাচ্ছি কাজের চেষ্টায়। রানাঘাট হোটেলে 7 বছর রেঁধেছি, বেচু চক্কর্তির হোটেলে। নাম শুনেছেন বোধ হয়? ভালো রাঁধুনি বলে নাম আছে আমার, কিন্তু চাকরিটা গিয়েছে। এখন যাই তো একবার ওইদিকে পানে, যদি কোথাও কিছু জোটে। দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারিকে দেখিল। নিতান্ত গ্রাম্য ঠাকুর পূজারী বামুন নয়, রানাঘাটের মতো শহর বাজারে বড় হোটেলে 7-8 বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে। কত দেখিয়েছে, শুনিয়াছে, কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে। না, লোকটা সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। হাজারি বলিল, রাত হয়ে আসছে, একটু থাকার জায়গা কি হয় বলতে পারবেন? দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল, এখানেই থাকুন। এ আর কি, আমার এই পেছন দিকে দিব্যি চালা রয়েছে, একখানা তক্তপোষ রয়েছে, চালায় রান্না করুন, তক্তপোষে শুয়ে থাকুন। কথায় কথায় হাজারি বলল, আচ্ছা, এখানে গঙ্গাযাত্রী দিন কত যাতায়াত করে? সেদিন আর নেই বেলের বাজারের। আগে 8-10 দল, এক দলে 10-12 জন করে মানুষ, এ নিত্য যেত। এখন কোন দিক কোনোদিন মোটেই না, কোনোদিন 3টে, বড্ড জোর 4টে। আগের লোকের হাতে পয়সা ছিল, মরা গঙ্গায় দিত। আজকাল হাতে নেই পয়সা, বলে নদীর ধারে, খালের ধারে, বিলের ধারে পোড়ায়। হাজারি ভাবিতেছিল বেলের বাজারে একখানা ছোটখাটো হোটেল চলিতে পারে কিনা। 3 দল গঙ্গাযাত্রীকে 30টি লোক থাকিলে যদি সকালে খায়, তবে 30 জন খরিদ্দার। 30 জন খরিদ্দার রোজ খাইলে মাসে 50-60 টাকা লাভ থাকে, খরচ খরচা বাদে। সেই জায়গায় 20 জন হোক, 10 জন হোক রোজ, তবু পরের চাকরির চেয়েও ভালো। পরের চাকরি করিয়া পাইতেছে 60 টাকা আর অজস্র অপমান বকুনি, সর্বদা ভয়ে ভয়ে থাকা। 10 জন খরিদ্দার যে হোটেলে রোজ খায়, সেখানে অন্তত 12-13 টাকা মাসে লাভ থাকে। পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল। হাতের পয়সা এখনো যথেষ্ট, 5 টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদার চাল ডাল হাড়ি কিনিয়া আনিতে চাইয়াছিল, হাজারিতে হাতে রাজি হয় নাই, নিজে পয়সা খরচ করিয়াছে। দুপুরের রৌদ্র বড় চড়িল। নির্জন রাস্তা, দুধারে কোথাও ঘন বনজঙ্গল, কোথাও ফাঁকা মাঠ, লোকালয় চোখে পড়ে না, এক আধখানা চাষাদের গ্রাম ছাড়া। ঘণ্টা 2 হাঁটিবার পরে হাজারির তৃষ্ণা পাইল। কিছু দূর দূরে একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিয়া যাইবে এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশে মেটে রাস্তা দিয়া নামিতে দেখে গাড়োয়ানকে ডাকিয়া বলিল, কাছে কোনো গ্রাম আছে বাপু? একটু জল খাবো, ব্রাহ্মণ। গাড়োয়ান বলিল, আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই, কাছেই শ্রীনগর, শিমলে আমি বামুন বাড়ি যাব, তেনাদের গাড়ি, গাড়িতে আসুন। হাজারি শ্রীনগর শিমলে গ্রামের নাম শুনিয়াছিল। গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল, এ তো গ্রাম নয়, বিজন বন। এতখানি বেলা চড়িয়াছে, এখনো গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই। শুধু আম কাঁঠালের প্রাচীন বাগান,
বাঁশবন, আগাছার জঙ্গল। একটা গৃহস্থ বাড়ির উঠোনে গরুর গাড়ি গিয়া থামিল। গাড়োয়ানের ডাকে বাড়ির ভেতর হইতে গৃহস্বামী আসিল। ম্যালেরিয়া শীর্ণ চেহারা, মাথায় চুল প্রায় উঠিয়া গিয়াছে। বয়স 30 হইতে পারে, 50 হইতে পারে। তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গাড়োয়ানকে বলিলেন, কে রে সঙ্গে? গাড়োয়ান বলিল, হ্যাঁ গে, উনি পাকা রাস্তায় মুদির পুকুরের পাড়ে বসেছিলেন, বললেন একটু জল খাবে। তা বললুম, চলুন আমার সঙ্গে, আমরা মণিবেরা ব্রাহ্মণ, সেখানে জল খাবেন, তাই সঙ্গে করে আনলাম। গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারিকে নমস্কার করিয়া বলেন, আসুন আসুন, বসুন, বিশ্রাম করুন। ওরে চণ্ডীমণ্ডপের তক্তপোষে মাদুরটা পেতে দে, আসুন। এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। আধ ঘণ্টা পরে হাজারির হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া সুস্থ ও খুশ মেজাজে হুক্কা টানিতে লাগিল। গৃহস্বামীর নাম বিহারীলাল বাড়ুজ্যে। চাকরি জীবনে কখনো করে নাই। যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে আছে মাছ, আম কাঁঠালের বাগান আছে। এইসব কথা গৃহস্বামীর নিকট হইতে হাজারির গল্প ছলে শুনছিল। বিহারী বাড়ুজ্যে বলিতেছিলেন, শ্রীনগর সিমলে মস্ত বড় গ্রাম ছিল, রাজধানী ছিল কেষ্টনগর রাজাদের পূর্বপুরুষদের। জঙ্গলের মধ্যে রাজার খড়গায় আছে, পুরনো ইটের গাঁথনি আছে, দেখাবো এখনও বেলা। না 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 না, আজ যাবেন কি? ওসব হবে না, 2 দিন থাকুন, আমাদের সবই আছে আপনার বাপ মার আশীর্বাদে। তবে মানুষজনের মুখ দেখতে পাইনি, এই যা কষ্ট। ছেলেবেলাতেও দেখেছি গায়ে 30-32টি ঘর ব্রাহ্মণের বাস ছিল, এখন দাঁড়িয়েছে 7 বর্মোট। এর মধ্যে 2 ঘর আছে 12 মাসে বিদেশে। আপনার নিবাস কোথায় বললেন? আরে এরশোলা, গাংনাপুর থেকে নেমে যেতে হয়। তবে তো আপনি আমাদের দেশেরই লোক, আন না আমাদের গায়ে। জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, ধান করুন, পাট করুন, বাস করুন এখানে, তবু 1 ঘর লোক 12 গ্রামে, আসুন না। হাজারি শিহরিয়া উঠিল। সর্বনাশ, এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে, সেইটুকু আদৃষ্টে বাকি আছে বটে। শহর বাজারে থাকিয়া সে শহরের কল কোলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে। এই বনের মধ্যে সমাপ্তিপ্রাপ্ত হইতে যাওয়া যে বৃদ্ধ বয়সে 46 বছর বয়স তার, দিন এখনো যায় নাই। এখনো যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে। তাছাড়া সে বোঝে হোটেলের কাজ। একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স 10 বছর কমিয়া যাইবে, নবযৌবন লাভ করিবে সে। চাষাবাদে সে কি জানে? হোটেলের কথা হাজারি এখানে বলিল না। সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চোখে দেখে, বিশেষত এইসব পাড়া গ্যাং। শ্রীনগরে হাজারি মোটেই মন টিকিতেছিল না। এত বনজঙ্গলের অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল। সুতরাং বৈকালের দিকে সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাবিল, বাপরে, 20 বিঘে ধানের জমি দিলেও এ গায়ে নয় রে বাবা। মানুষ থাকে এখানে, মানুষজনের মুখ দেখার তো জো নেই, কাজ নেই, কম্ম নেই, কুড়ের মতো বসে থাকে। আর গোলার ধানের ভাত খাও। সর্বনাশ, আর কি জঙ্গল রে বাবা। রাস্তার ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল। হাজারি তাহাকে বলিল, সামনে কি বাজার আছে বাপু? লোকটা একবার হাজারির দিকে নীরবে চাহিয়া দেখিল, পরে বলিল, আপনি কি আলেন সিমলের থে? হ্যাঁ। এখানে আপনাদের একটু কম্য আছো বুঝি? আপনারা ব্রাহ্মণ। প্রণাম হই, কোথায় যাবেন আপনি? হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে 1000 প্রশ্ন জিজ্ঞেস করিয়া বিরক্ত করিয়া মারিবে। ইহাই ইহাদের স্বভাব। হাজারিও পূর্বে এই রকম ছিল, কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এসব প্রশ্ন জিজ্ঞেস করিতে নাই, বা করিলে লোক চটে। হাজারি বর্তমান প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্য সংক্ষেপে 2-1টা কথার উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞেস করিল,
সামনে কি বাজার আজ পড়বে বাপু? এগিয়ে যান, গোপালনগরের বড় বাজার পড়বে, ক্রোশ দই আরও আছে। গোপালনগরের নাম হাজারীর কাছে অত্যন্ত পরিচিত। এদিকের বড়গঞ্জের গোপালনগর সকলেই নাম জানে। মধ্যাহ্নভোজটা একটু বেশি হইয়া গিয়াছিল। রাতে খাইবার আবশ্যকতা নেই, একটু আশ্রয় পাইলেই হইল। সুতরাং হাজারীর মন সম্পূর্ণ নিশ্চিত ছিল। এই কয়দিনে সে যেন নতুন জীবন যাপন করিতেছে। সকালে উঠিবার তাড়া নাই, পদ্মজের মুখ নাড়া নাই, বেচু চক্রবর্তীর কাছে বাজারের হিসাব দিতে যাওয়া নাই, দর্শের কয়লা জ্বালা অগ্নিকাণ্ডের তাতে বসিয়া সকাল হইতে বেলা 1টা এবং ওদিকে সন্ধ্যা হইতে রাত 12টা পর্যন্ত হাঁচা খুন্তি নাড়া নাই। মাছিয়াছে সে। পথের ধারে একটা গাছতলায় পাকা বেল পড়িয়া রইয়াছে দেখিয়া হাজারী সেটা সংগ্রহ করিয়া লইল। কাল সকালে খাওয়া চলিবে। সব ভালো, কিন্তু তবুও হাজারীর মনে হয় এই ধরনের ভবঘুরে জীবন তাহার পছন্দসই নয়। বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে? চাকরি জুটে তো ভালো, নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাতে পারে? 1 মাসও নয়। সে চায় কাজ, পরিশ্রম করতে সে ভয় পায় না। সে চায় কর্মব্যস্ততা, 2 পয়সা উপার্জন, নাম, উন্নতি। ইহার উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগর বাজারে পৌঁছাইতে বেলা গেল। বেশ বড় বাজার, অনেকগুলো ছোট ছোট দোকান, ভালো ব্যবসা জায়গা বটে। হাজারে একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল। নিকটে একটা কালী মন্দির। মন্দিরের রোয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুক্কা টানিতেছে দেখিয়া হাজারি তামাক খাইবার জন্য কাছে গিয়া দাঁড়াইয়া বলিল, একবার তামাক খাওয়াবেন? আপনারা? ব্রাহ্মণ, বসুন বসুন, এ নিন। আপনি কি মন্দিরের পূজা করেন? আগে হ্যাঁ। আপনার কোথা থেকে আসা হচ্ছে? আমার বাড়ি গাংনাপুরের সন্নিকটে এরশোলা। রাঁধুনির কাজ করি, চাকরির চেষ্টায় বেরিয়েছি। এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একবার ওই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন, ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এই সময় নতুন লোকের দরকার পড়ে, ও জাতি তিলে, বাজারের সেরা ব্যবসাদার, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির উপর বসিয়া আছে। সেই লোকটি যে দোকানের মালিক ইহাকেও বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল, আসুন আসুন, কি চাই? ওদিকে যান, ওহে দেখেনি কি নেবেন? বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশগুলোতে কর্মচারী কাজকর্ম ও বেচাকেনা করিতেছে সে দিকটা দেখাইয়া দিল। হাজারি বলিল, বাবু, দরকারটা আপনার কাছে। আমি রান্না করি, ব্রাহ্মণ। শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন, তাই। ও, আপনি রান্না করেন, রাঁধতে জানেন ভালো। কোথায় ছিলেন এর আগে? আগে রানাঘাটে হোটেলে ছিলাম 7 বছর। হোটেলে? হোটেলের কাজ আর বাড়ির কাজ এক নয়। এ খুব ভালো রান্না চাই। আপনি কি তা পারবেন? কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়ই। হাজারি হাসিয়া হাসিয়া ভাবিল, তুমি আর কি রান্না খেয়েছ জীবনে? কাপড়ের দোকান করেই মরেছ, বই তো নয়। তেমন রান্না কখনো চেখেও দেখনি। মুখে বলিল, বাবু, একদিনের জন্য রেখে দেখুন, না হয়। রান্না ভালো না হয় অমনি চলে যাব, কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে। হাজারির কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না। বলিল, আচ্ছা, আপনার আমাদের বাড়িতে যান। এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাদিকে দেখবেন বড় বাড়ি। ওরে নিতাই, তুই বাপু একবার যা তো ঠাকুরমশাইকে বাড়িতে শশধরের হাতে তুলে দিয়ে আয়। বলগে ইনি এ থেকে রাখবেন, বুঝলি? তুই নিয়ে যা, মাইনে টানে কিন্তু ঠাকুরমশাই, পরে কাজ দেখে ধার্য হবে। হ্যাঁ, সে 2-4 দিন পরে, তবে নিয়ে যা। প্রথম দিনের কাজেই হাজারের নাম কিনিয়া ফেলিল। বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করিয়া দিলেন। তাহার গৃহিণী অসুস্থ প্রায় 12 মাস, উঠিতে বসিতে পারলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। তাহারা থাকে শ্বশুরবাড়ি একটা
16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটা 8 বছরের ছোট মেয়ে। বাড়ির সকলে ভালো লোক। এতদিন চাকরি করিয়া হাজারি যে খারাপ ধারণা হইয়াছিল পরের চাকরি সম্বন্ধে, এখানে আসিয়া তাহা চলিয়া গেল। ইহারা জাতিতে গন্ধবণিক। বাড়ির সকলে ব্রাহ্মণকে খাতির করিয়া চলে। হাজারের মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিল। মাসখানেক কাজ করিবার পর হাজারি প্রথম মাসের বেতন পাইয়া বাড়ি যাইবার ছুটি চাহিল। অনেকদিন বাড়ি যাওয়া হয় না। টেপিকে কতকাল দেখে নাই। দোকানের মালিক ছুটিও দিলেন। গোপালনগরের স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়ি আসিতে প্রায় 3 আনা ট্রেন ভাড়া লাগে। মিছামাছি 3 আনা পয়সা খরচ করিয়া লাভ নাই। হাঁটা পথে মাত্র 7-8 ক্রোশ হাজারিদের গ্রাম, হাঁটিয়া যাওয়াই ভালো। বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। টেপি ছুটিয়া আসিয়া বলিল, বাবা বাবা এসো এসো, কোত্থেকে এলো এখন? তারপর সে ঘরের ভিতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল। হাজারের মনে হইল তার সারা দেহ মন জুড়াইয়া গেল টেপির হাতের পাখার বাতাসে। টেপির জন্য খাটিয়া সুখ, যত কষ্ট যত দুঃখ রানাঘাটের হোটেলের সব সে সহ্য করিয়াছে টেপির জন্য, ভবিষ্যতে আরও করিবে। যদি বংশীধরের ঠাকুরের ভাগিনের সে ছেলেটার সঙ্গে যাক সে কথা। টেপি বলিল, বাবা অতসী দিদি একদিন তোমার কথা বলছিল। আমার কথা? হরিচরণবাবুর মেয়ে? হ্যাঁ বাবা, বলছিল তুমি অনেকদিন আসনি, চলো না আজ যাবে, ওখানে গিয়ে চা খাবে, এখন কলের গান শুনবে। এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া বাড়ি ফিরিল। হাসি মুখে বলিল, কখন এলে? হাজারি, এই তো খানিকক্ষণ। ভালো তো সব? টাকা পেয়েছিলে? হ্যাঁ, ভালো কথা। ওদের বাড়ির সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো টাকা নয়। তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি? রানাঘাটে চাকরি করিনি তো, এখন আছি গোপালনগরে। বেশ ভালো জায়গায় আছি বুঝলে। গন্ধবণিকের বাড়ি, ব্রাহ্মণ বলে ভক্তি শ্রদ্ধা করে খুব, খাওয়া দাওয়া ভালো, কাপড়ের মস্ত দোকান, দিব্যি জল খাবার দেয় সকাল বিকেলে। টেপি বলিল, কি জল খাবার দেয় বাবা? এই ধর, কোনোদিন মুড়ি নারিকেল, কোনোদিন হালুয়া। টেপির মা বলিল, বসো জিরাও, চা নেই, তা না হলে করে দিতাম। টেপি যা তো মা, সতীশদের বাড়ি চা আছে। এই কথা বলিবার সময় টেপির মা ভ্রু দুটো উপরের দিকে তুলিয়া এমন একটা ভঙ্গি করিল যাহা শুধু নির্বোধ মেয়েরা করিয়া থাকে। দুটো চেয়ে নিয়ে আয়। টেপি বলিল, দরকার কি মা, আমি নিয়ে যাই না কেন বাবাকে অতসী দিদির বাড়িতে? সেখানে চা হবে এখন, জল খাবার হবে এখন। দুবার টেপি অতসীদের বাড়ি যাইবার কথা বলিয়াছে, সুতরাং হাজারি মেয়ের মত না দিয়া থাকিতে পারিল না। টেপির ইচ্ছা তাহার নিকট অনেকের হুকুমের অপেক্ষা শক্তিমান। হরিচরণবাবু বৈঠকখানায় বসিয়াছিলেন। হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন। এসো এসো হাজারি, কবে এলে? ও টেপি, যা তো অতসী দিদিকে বলগে আমাদের চা দিয়ে দিতে, আমিও এখনো চা খাইনি। বাবু ভালো আছেন? হ্যাঁ, তুমি ভালো ছিলে? তোমার সেই হোটেলের কি হলো? রানাঘাটে আছো তো? হাজারি সংক্ষেপে রানাঘাটের চাকরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকরি পাওয়া পর্যন্ত বর্ণনা করিল। একসময় অতসী এবং টেপি ঘরের মধ্যে ঢুকিয়া তাহাদের সামনে ছোট গোল টেবিলটায় চা এবং খাবার রাখিল। খাবার মাত্র 1 ডিশ, শুধু হাজারির জন্য। হরিচরণবাবু এখনো কিছু খাইবেন না। আর হাজারি বলিল, বাবু আপনার খাবার। ও তুমি খাও, তুমি খাও, আমার এখন খেলে অম্বল হয়, আমি শুধু চা খাব। হাজারি ভাবিল, এত বড় লোক, এত ভালো জিনিস ঘরে, কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জোর নাই। এই বা কেমন দুর্ভাগ্য! বয়স 46 হইলে কি হয়, অম্বল কাহাকে বলে সে কখনো জানে না। ভূতের মতো খাটনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না, তবে খাবার জোটে না, এই যা দুঃখ।
অতসী কিন্তু বেশ বড় রেকারি সাজাইয়া খাবার আনিয়াছে। ঘি দিয়া চিরা ভাজা, নারিকেল কোড়া, দুখানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া, বড় পেয়ালায় 1 পেয়ালা চা। অতসী এটুকু জানে যে টেপির বাবা তাহার বাবার মতো অল্পভোজী প্রাণী নয়, খাইতে পারে এবং খাইতে ভালোবাসে। অবস্থা উহাদের যে খুব ভালো তাহাও নয়, সুতরাং টেপির বাবাকে ভালো করিয়া খাওয়াইতেই হইবে। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকাকে প্রণাম করেছ অতসী? হাজারি ব্যস্ত এবং সংকুচিত হইয়া পড়িল। অতসী তাহার পায়ের ধুলো লইয়া প্রণাম করিতে সে চিরা ভাজা চিবাইয়া চিবাইয়া কি বলিল ভালো বোঝা গেল না। অতসী কিন্তু চলিয়া গেল না, সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাহাকে ভালো করিয়া দেখিতেছিল। টেপি গল্প করিয়াছে তার বাবা একজন পাকা রাঁধুনি। অতসীর কৌতূহলের ইহাই প্রধান কারণ। হরিচরণবাবু বলিলেন, এখন কদিন বাড়ি আছো? আগে পরশু যাব, পরের চাকরি থাকলে তো আর চলে না। তোমার সেই হোটেল খোলার কি হলো? এখনো কিছু করতে পারিনি বাবু, টাকা জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন। তাহলে ইচ্ছা আছে এখনো? ইচ্ছে আমার খুব, শীতকালের মধ্যে যা হয় করে ফেলব। অতসী বলিল, কাকা গান শুনবেন? হরিচরণবাবু ব্যস্ত হইয়া বলিলেন, আহা, আমি ভুলে গিয়েছি একদম। শোনো না হাজারি, অনেক নতুন রেকর্ড আনিয়েছি, নিয়ে এসে তো অতসী, শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে। হাজারি ভাবিল, বেশ আছে ইহারা, তাহার মতো খাটিতে হয় না, শুধু গান আর খাওয়া দাওয়া। সন্ধ্যা হইয়াছে, এ সময় উনুনে আঁচ দিয়া ধোয়ার মতো ছোট্ট রান্নাঘরে বসিয়া মনিব গৃহিণীর ফর্দ মতো তরকারি কুটিতেছে সে অন্য দিন। 12 মাসে তাহার এই কাজ। ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয় 12 মাস বলিয়াই পথে বাহির হইলেই তাহার আনন্দ হয়। আর আনন্দ হইতেছে আজ। এমন চমৎকার সাজানো বৈঠকখানা, বড় আয়না, বেতমোড়া কেদারায় সে বসিয়া চা খাইতেছে। পাশে টেপি, টেপির বন্ধু কিশোরী মেয়েটি, কলের গান, যেন সব স্বপ্ন। কতদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। আজ রানাঘাটে ছাড়িয়া প্রায় 4 মাসের উপর। এই 4 মাসে কুসুমকে সে দেখে নাই। টেপি মেয়ে, কুসুমও মেয়ে। আর নতুন পাড়ার সেই বউটি, সেও আরেক মেয়ে। আজ কলের গানের সুমধুর সুরের ভাবকথায় তাহার মন সকলের প্রতি দরদ এবং সহানুভূতিতে ভরিয়া গিয়াছে। অনেকক্ষণ ধরিয়া কলের গান বাজিল। হরিচরণবাবুর মধ্যে একবার বাড়ির ভিতর কি কাজে উঠিয়া গেলেন। তখন রহিল অতসী আর টেপি। বাবার সামনে বোধহয় অতসী বলিতে সাহস করতেছিল না। হরিচরণবাবুর বাড়ির মধ্যে চলিয়া গেলে হাজারিকে বলিল, কাকাবাবু, আমাকে রান্না শিখিয়ে দেবেন? হাজারি ব্যস্ত হয়ে বলিল, তা কেন দেব না মা, কিন্তু তুমি রান্না জানো নিশ্চয়ই, কি কি রাঁধতে পারো? অতসী বুদ্ধিমতী মেয়ে, সে বুঝিল যাহার সহিত কথা বলিতেছে রান্না সম্বন্ধে সে একজন ওস্তাদ শিল্পী। সঙ্গীতের তরুণ ছাত্রী যেমন সংকোচের সহিত তাহার সঙ্গীত শিক্ষকের সহিত রাগরাগিনী সম্বন্ধে কথা বলে, তেমনি সংকোচে বলিল, তা পারি সব, শুক্তুন্নি, চচ্চড়ি, ডাল, মাছের ঝোল। মা তো বড় একটা রান্না করে যেতে পারেন না, তার মন খারাপ, আমাকে সব করতে হয়। টেপি বলছিল, আপনি নিরামিষ রান্না বড় চমৎকার করেন, আমায় দেবেন শিখিয়ে কাকাবাবু? টেপি বুঝে এইসব বলে তোমার কাছে? পাগলি মেয়ে কোথাকার, ওর কথা বাদ দাও। না কাকাবাবু, আমি অন্য জায়গাতেও শুনেছি আপনার রান্নার সুখ্যাতি, সবাই তো বলে। পরে আবদারের স্বরে বলিল, আমাকে শেখাতে হবে কাকাবাবু, আমি ছাড়ছি নি। আমি টেপিকে প্রায়ই জিজ্ঞেস করি আপনি কবে আসবেন, আমি খোঁজ নেই। ও বলেনি আপনাকে? না কাকাবাবু, আমায় শেখান আপনি, আমার বড় শখ ভালো রান্না শিখি। হাজারি বলিল, ভালো রান্না শেখা একদিনে হয় না মা, মুখে বলে দিলেও হয় না। তোমার পেছনে আমার লেগে থাকতে হবে অন্তত ঝাড়া 2 মাস 3 মাস। হাত ধরে বলে দিতে হবে তুমি রাঁধবে, আমি কাছে দাঁড়িয়ে তোমার ভুল ধরে দেব, এ না হলে শিক্ষা হয় না। তুমি আমার টেপির মতো,
তোমাকে ছেদে কথা বলে ফাঁকি দেব না মা। ছেলে মানুষ, শিখতে চাইছো, শিখিয়ে দিতে আমার অসাধ্য নয়, কিন্তু কি করে সময় পাবো যে তোমায় শেখাবো মা? অতসী সপ্রশংসিত দৃষ্টিতে হাজারীর মুখের দিকে চাহিয়া তাহার কথা শুনতেছিল। বিশেষজ্ঞ উস্তাদের মুখের কথা, গুরুত্বপূর্ণ কথা, বাজে ছেদ কথা নয়, অনভিজ্ঞ অনারীর কথাও নয়। তাহার চোখে হাজারীর দরিদ্র রাধুনী বামুনের পিতা নয়, সে ব্যবসা সে ধরিয়াছে, সে ব্যবসায় একজন অভিজ্ঞ উস্তাদ, পাকার শিল্পী। হাজারীর প্রতি তাহার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া উঠিল। পরদিন হাজারী ঘুম হইতে উঠিয়া তামাক টানিতেছে, এমন সময় হঠাৎ অতসীকে তাহাদের বাড়ির মধ্যে ঢুকিতে দেখিয়া সে রীতিমতো বিস্মিত হইল। বড় মানুষের মেয়ে অতসী ও সময় কি মনে করিয়া তাহার মতো গরিব মানুষের বাড়ি আসিল? টেপি বাড়ি ছিল না। টেপির মাও অতসীকে আসিতে দেখিয়া খুব অবাক হইয়াছিল। সে ছুটিয়া গিয়া তাহার বুদ্ধিতে যতটুকু আসে সেভাবে জমিদার বাড়ির মেয়ের অভ্যর্থনা করিল। অতসী বলিল, কাকাবাবু বাড়ি নেই খুড়িমা? টেপির মা বলিল, হ্যাঁ মা, এসো আমার সঙ্গে, ওই কোণের দাওয়ায় বসে তামাক খাচ্ছে। টেপি কোথায়? সে মুলুর বীজ আনতে গিয়েছে সাতগোপ বাড়িতে, এলো বলে বসো বসো, দাঁড়াও আসনখানা পেতে। অতসী টেপির মার হাত হইতে আসনখানা ক্ষিপ্ত চমৎকার ভঙ্গিতে কাড়িয়া লইয়া কেমন একটা সুন্দর ভাবে হাসিয়া বলিল, রাখুন আসুন খুড়িমা, ভারী আমি একবারের গুরু ঠাকুর এলাম কি না, তা আবার যত্ন করে আসন পেতে দিতে হবে। এই হাসি ও এই ভঙ্গিতে সুন্দরী মেয়ে অতসীকে কি সুন্দরী দেখাইল। টেপির মা মুগ্ধ দৃষ্টিতে চাহিয়া রইল অতসীর দিকে। ইতিমধ্যে হাজারী সে স্থানে আসিয়া বলিল, কি মনে করে সকালে লক্ষ্মীমা? অতসী হাজারীর কাছে গিয়া বলিল, আপনার সঙ্গে একটা কথা আছে। কি কথা মা? চলুন ওদিকে, একটু আড়ালে বলবো। হাজারী ভাবিয়া পাইল না এমন কি গোপনীয় কথা অতসী তাহাকে আড়ালে বলিতে আসিয়াছে এই সকালবেলায়। দাওয়ায় ছাদ তলের দিকে গিয়া বলিল, কি কথা মা? অতসী বলিল, কাকাবাবু, আপনি যদি কাউকে না বলেন তবে বলি। হাজারী বিস্মিত মুখে বলিল, বলবো না মা, বলো তুমি। আপনি হোটেল খুলবেন বলে বাবার কাছে টাকা ধার চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু সে তো একবার নয়, সেবার। তোমায় কে বলল এসব কথা? সেসব কিছু বলবো না, আমি আপনাকে টাকা দেব, আপনি হোটেল খুলুন। তুমি কোথায় পাবে টাকা? অতসী হাসিয়া বলিল, আমার কাছে আছে, 200 টাকা দিতে পারি, আমি জমিয়ে জমিয়ে করেছি, লুকিয়ে দেব, কিন্তু বাবা যেন জানতে না পারেন, কেউ জানতে পারে না। হাজারীর চোখে জল আসিল। এ পর্যন্ত 3টি মেয়ে তাহার জীবনে আসিল, যাহারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তাহাকে তাহার উচ্চাশার পথে ঠেলিয়া দিতে চাইয়াছে। 3জনেই সমান, সরলা, 3জনেই অনাত্মীয়া। তবে অতসী জমিদার বাড়ির সুন্দরী শিক্ষিত মেয়ে, সে যে এতখানি টান টানিবে ইহা সম্পূর্ণ অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ঘটনা। হাজারী বলিল, কিন্তু তুমি কথা শুনলে কোথায় বলতে হবে মা? অতসী হাসিয়া বলিল, সে কথা বলবো না তো বলেছি। তাহলে টাকাও নেব না, আগে বলো কে বলেছে। আচ্ছা, নাম করলে তাকে কি বলবেন না বলুন। কাকে কি বলবো বুঝতে পারছি না তো, বলা বলির কথা কি আছে এসের মধ্যে? আচ্ছা বলবো না, বলো তুমি। টেপি বলেছিল, বাবার ইচ্ছা একটা হোটেল খুলুন। আমার বাবার কাছে নাকি টাকা চেয়েছিলেন ধার, তা বাবা দিতে পারেননি। দেখুন কাকাবাবু, দাদা মারা যাওয়ার পরে বাবার মন খুব খারাপ। ওকে বলা না বলা দুই সমান। আমি ভাবলাম, আমার হাতে তো টাকা আছে, কাকাবাবুকে দিয়ে গিয়ে ওদের উপকার হবে। আমার কাছে তো এমনি পড়ে আছে। আপনার হোটেল নিশ্চয়ই খুব ভালো চলবে, আপনারা বড় লোক হয়ে যাবেন। টেপিকে আমি বড় ভালোবাসি, ওর মনে যদি আহ্লাদ হয় আমার তৃপ্তি আছে তেমনি। টাকা বাক্সে তুলে রেখে কি হবে বলুন? মা, তোমার টাকা তোমার বাবাকে না জানিয়ে আমি নিতে পারিনি।
অতসী যেন বড় দমিয়া গেল। হাজারির সঙ্গে সে অনেকক্ষণ ছেলে মানুষের তর্ক করিল, বাবাকে না জানাইয়া টাকা লইলে দোষ কি। শেষে বলিল, আমি টেপিকে টাকা দিচ্ছি। তা তুমি দিতে পারো না মা, তুমি ছেলে মানুষ, টাকা দেওয়ার অধিকার তোমার নেই মা, তুমি তো লেখাপড়া জানো, ভেবে দেখো। আচ্ছা, আমার লাভের অংশ দেবেন তাহলে? হাজারির হাসি পাইল। কুসুম, গোয়ালাবাড়ির সেই বউটি, অতসী, সবাই একই কথা বলে। ইহারও সকলেই মহাজন হইয়া টাকা ব্যবসায়ে খাটাইতে চায়। মজার ব্যাপার বটে। না মা, সে হয় না। তুমি বড় হও, শ্বশুরবাড়ি যাও, আশীর্বাদ করি রাজরানী হও, তখন তোমার এই বুড়ো কাকাকে তুমি যা খুশি দিও, এখন না। অতসী দুঃখিত হইয়া চলিয়া গেল। হাজারির ইচ্ছে হইল টেপিকে ডাকিয়া বকিয়া দেয়। এসব কথা অতসীর কাছে বলিবার তাহার কোনো দরকার ছিল না, কিন্তু অতসীর নিকট প্রতিজ্ঞাবদ্ধ আছে, টেপিকে ইহা লইয়া কিছু বলিলে অতসীর কানে গিয়া পৌঁছাইবে ভাবিয়া চুপ করিয়া গেল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেলের 4th পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর চাইলে এই গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছে আজ।